অভাব এই জিনিসটা একজন মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায় তা কল্পনারও বাইরে। ঠিক তেমনই অভাবের তাড়নায় স্বামী সন্তান নিয়ে ফারহানার ছোট্ট সুখের সংসারে একদিন কালো অধ্যায় নেমে আসে। একটা অভিশপ্ত চাকরি কিভাবে তার পুরো জীবন তছনছ করে দেয় দেখতে পাবেন আজকের ভিডিওতে। তো মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যে ওয়াশরুমে স্নান করছিল, কিন্তু স্নান শেষে মেয়েটি যখন ওয়াশরুম থেকে বের হয় তখন বাইরে কয়েকজন লোক মুখে আজব ধরনের মাস্ক পরে মেয়েটির জন্য ওয়েট করছিল। ওই মেয়েটি তাদের দেখে জোরে চিৎকার করে ওঠে, আর এখান থেকে সিন কাট হয়ে যায়। আসলে কারা এই লোক এবং তারা ওই মেয়েটির সাথে এরপর কি করে দেখতে পাবেন কিছুক্ষণ পরেই। এরপর আমরা ফারহানা নামের একটা মেয়েকে দেখি যে কিনা মুসলিম ফ্যামিলির মেয়ে। ফারহানার বিয়েও হয়েছে, সে তার 3 বাচ্চা ও হাজব্যান্ডকে নিয়ে নিজের বাবার বাড়িতে থাকে। ফারহানার বাবার জুতার দোকান রয়েছে, যেখানে ফারহানার হাজব্যান্ডও কাজ করে। বর্তমানে তাদের দোকান খুব একটা ভালো চলছিল না, তবে অতীতে কোনো এক সময় এই দোকান অনেক ভালো চলতো। ফারহানার বাবা এই দোকান চালিয়ে তার 3 মেয়েকেই বিয়ে দিতে পেরেছিল। তাছাড়া ফারহানার হাজব্যান্ড অনেক সাদাসিধা লোক এবং তাদের ইনকাম যা ছিল তা দিয়ে বাচ্চাদের পড়ার খরচ হতো না। এখন ঘরের এই অবস্থা দেখেই ফারহানা তার বাবাকে জিজ্ঞেস করে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি কোনো চাকরি করি। কিন্তু ফারহানার বাবা পুরনো যুগের মানুষ, সে বাড়ির মেয়েদের বাইরে কাজ করা একদম পছন্দ করতো না। এমনকি ফারহানার কাছে একটা মোবাইল ফোনও নেই, যত কল আসতো তা সবই ঘরের ল্যান্ডলাইনে, আর সেটা রিসিভ করার অনুমতিও ফারহানার ছিল না। এরপর কোনো উপায় না পেয়ে ঘরের খরচ চালাতেই ফারহানা তার প্রতিবেশীর থেকে টাকা ধার করে। তারপর সে করিমের সাথে নিজের বন্ধুর বিয়েতে যায়। এরপর ফারহানা তাদের সবাইকে দেখে ভাবেই, আসলে এই লোকেদের লাইফ কতটা সুন্দর, আমার লাইফ কখন এমন হবে। তখন ফারহানার সাথেই তার ছোটবেলার বন্ধুর দেখা হয়, যার নাম নিত্য। দুজন কথা বলার পর ফারহানার কন্ডিশন বুঝতে পেরে তার বন্ধু নিজের কোম্পানির কথা বলে আর বলে, কাল তুমি ওখানে চলে এসো, কারণ আমার কোম্পানিতে নিয়োগ চলছে। ফারহানা এই জবের ব্যাপারে করিমকে বলে। পরের দিন করিম তাকে নিয়ে সেখানে যায়। ইন্টারভিউ দেওয়ার পর ফারহানা যখন বাইরে আসে তখন করিমকে বলেই, আমার ইন্টারভিউ পাস হয়ে গিয়েছে। এই কথায় করিম বেশি খুশি তো হয়নি, কিন্তু সে ফারহানাকে কিছু বলতেও পারে না। আসলে করিম তো জানেই তার ইনকাম না থাকার কারণেই ফারহানাকে এই চাকরি করতে হচ্ছে। তারপর ফারহানা নিজের জন্য একটি পার্স কেনে। সে এই জব নিয়ে অনেক এক্সাইটেড। পরের সিনে ফারহানা যখন ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন এই ব্যাপারটা তার বাবার মোটেও ভালো লাগে না। করিম ফারহানার জন্য জুতো কিনে আনে আর সেটা নিজের হাতেই ফারহানাকে পরিয়ে দেয়। তারপর ফারহানা অফিসে চলে যায়। ওখানে ফারহানা জানতে পারে যে এখন তাদের ট্রেনিং করানো হবে, যেন তারা এখানে কাজ করার সব সিস্টেম বুঝে যায়। আসলে এটা একটা ক্রেডিট কার্ড সেলিং সেন্টার। এই ব্যাপারে ফারহানাকে সবকিছু দেখানো ও বোঝানো হয়। ট্রেনিং শেষ হওয়ার পর ফারহানা প্রথমবার কোনো কাস্টমারের সাথে ভয়ে ভয়ে কথা বলতে শুরু করে। এখানে সে খুব সহজেই কাস্টমারকে বুঝিয়ে নিজের প্রথম ক্রেডিট কার্ড সেল করতে সক্ষম হয়। ধীরে ধীরে ফারহানা এই কাজে অনেক বেশি এক্সপার্ট হয়ে যায়। এই জব করার কারণেই তার ভেতরে এক আলাদা কনফিডেন্স চলে আসে। এখানে স্যালারি ও সুযোগের মাধ্যমে ফারহানার ঘর এখন খুবই ভালোভাবে চলছে। কিন্তু তার অফিসের বিল্ডিংয়ের উপরের ফ্লোরে অন্য একটি ডিপার্টমেন্ট ছিল, সেখানে কাজ করা মেয়েরা অনেক বেশি বেনিফিট পেয়ে থাকে এবং ওই মেয়েরা গাড়িতে করে অফিসে আসে আর ওদের কাছে আইফোনও রয়েছে। এখন এইসব দেখে ফারহানারও ইচ্ছা হয় ওই ফ্লোরে কাজ করার জন্য। ফারহানার বন্ধু নিত্য যখন ওই ফ্লোরে যাচ্ছিল তখন ফারহানা তাকে বলেই, আরে আমাকেও ওই জায়গায় কাজের ব্যবস্থা করে দাও না। তখন নিত্য বলে, তুমি যেখানে আছো সেখানেই ভালো আছো, আমাদের কাজ তুমি করতে পারবে না, তাই যেখানে আছো সেখানে মন দিয়ে কাজ করো। হঠাৎ একদিন ফারহানার ছোট্ট বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। সবাই তাকে হসপিটালে নিয়ে যায়। ওখানে ডক্টর বলে বাচ্চার লাংসে প্রবলেম রয়েছে, তাই দ্রুত অপারেশন করতে হবে। এরপর লোন নিয়ে বাচ্চার অপারেশন করা হয়, কিন্তু এখন এই লোন পরিশোধ করতে হবে। তাই ফারহানা নিত্যকে তার এই প্রবলেমের কথা বলে আর তাকে রিকোয়েস্ট করে ওই অফিসে চাকরি দেওয়ার জন্য। না চাইতেও নিত্য ফারহানাকে নিয়ে তার বসের কাছে যায়। তারপর বস নিত্যকে বলে, তুমি ফারহানাকে এই কাজের ব্যাপারে সবকিছু বুঝিয়ে দাও। বস আরও জানায় তারা 1 সপ্তাহ ফারহানার পারফরমেন্স দেখবে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে ফারহানাকে কন্টিনিউ করতে দেবে। নিত্য ফারহানাকে বলেই, এই কাজ তোমার আগের কাজের থেকে অনেক আলাদা। আসলে এটা একটা অনলাইন চ্যাট সার্ভিস, যেখানে লোক শুধু এই জন্য কল করে যেন তারা মেয়েদের সাথে নিজের মনের কথা শেয়ার করতে পারে। এখানে লোকেদের সাথে অশ্লীল কথাও বলতে হয়। নিত্য জানায় কোনো কাস্টমারের সাথে যত বেশি কথা বলবে তত বেশি তোমার ইনকাম হবে, এবং এখানের কিছু নিয়মও রয়েছে। যেমনটা ধরো, তুমি কোনো কাস্টমারকে নিজের ব্যাপারে বলতে পারবে না, এমনকি নিজের আসল নামও বলা যাবে না। আর যদি কেউ এমনটা করে তাহলে বিবেক তার ব্যাপারে বসকে কমপ্লেন করে দেবে আর বস তাকে চাকরি থেকে আউট করে দেবে। আর বিবেকের কাজ শুধু এটাই ছিল, সকলের কল রেকর্ড শোনা। এসব কথা শেষ হওয়ার পর নিত্য তার ক্লায়েন্টের কথা বলতে শুরু করে। তার কথা শুনে ফারহানার অনেক খারাপ লাগে। এমনকি যখন ফারহানা ঘরে যাচ্ছিল তখন তার মনে হয় যে সবাই তাকে খারাপ নজরে দেখছে। তাই ফারহানা ঠিক করে যে সে তার পুরনো জবেই ফিরে যাবে। ঘরে ফারহানাকে চিন্তিত দেখেই করিম তাকে এর কারণ জিজ্ঞাসা করে। ফারহানা তাকে বলেই, আজ একজন কাস্টমার তার সাথে খুব বাজেভাবে আচরণ করেছে। করিম হাসতে হাসতে বলেই, আরে এতে ঘাবড়ানোর কি আছে, এটা তো জবের পার্ট, যেমনটা আমিও তো করি রোজ দোকানের লোকেদের পায়ে জুতা পরিয়ে দিয়ে। কিন্তু আমি বাইরে তো এটা করি না। ডিউটির সময় কেউ তোমার সাথে যেভাবেই কথা বলুক সেটা একদম ঠিক আছে, কিন্তু জবের বাইরে কেউ এমনটা করলেই তাকে শিক্ষা দেওয়া উচিত।
এখন করিমের এসব কথায় ফারহানার কিছু সাহস পায়, তাই সে আবার সেই অফিসে ফিরে যায়। ওখানে সে নিত্যকে জিজ্ঞেস করে আসলে লোকজন এমন কথা বলে কেন, তাছাড়া মেয়েরা যে এখানে কাজ করে সেটা তো অন্যায়। নিত্য ফারহানাকে বোঝায় আর বলে আরে এটা তো শুধু একটা সার্ভিস, ওর মাধ্যমে লোকগুলো নিজের মনের কথা বলতে পারে যেটা ওদের ওয়াইফকে বলতে পারে না। তাছাড়া এই লোকেরা কোনো মেয়ের সাথে খারাপ তো কিছু করছে না। এসব বোঝানোর পর ফারহানা লোকেদের সাথে কথা বলার কাজ শুরু করে দেয়। তারপর অনেক লোকজন ফারহানার সাথে আজব কথাবার্তা বলতে শুরু করে। এই অফিসে সোফিয়া নামের একটি মেয়ে কাজ করত, যে কিনা সবচেয়ে বেশি কথা বলে সবসময় টপে থাকে। পরদিন ফারহানা আবারও কাজ করতে আসে। সে কোনো ক্লায়েন্টের সাথেই কথা বলে কমফর্ট ফিল করছে না। তখন তার কাছে একজন ক্লায়েন্টের কল আছে, যে তাকে অশ্লীল নয় বরং তাকে অনেক রেসপেক্ট দিয়ে কথা বলে। এসব শুনে ফারহানা অনেক খুশি হয়। তার মনে হয়েছিল যে এই লোকের মন অনেক ভালো। যে লোকটা ফারহানাকে কল করেছিল তার নাম ডেলান, তবে সে নিজের আসল নাম ফারহানাকে বলে না। ফারহানাও রুলস হিসাবে এখন তার নাম ঈশা বলে। এরপর থেকে ফারহানা ও ডেলানের মধ্যে প্রতিদিনই অনেক লম্বা সময় ধরে কথা চলতে থাকে। এতে ফারহানার পারফরমেন্সও অনেক ভালো হতে থাকে। এখন তার উপরে শুধু সোফিয়া রয়েছে। একদিন ফারহানা ডেলানকে বলে আমি খুব তাড়াতাড়ি এই জব ছেড়ে দেবো, কারণ আমার কাছে এই কাজ সঠিক লাগছে না। তখন ডেলান বলে না ঈশা, এমনটা করো না, আমার শুধু তোমার সাথেই কথা বলতে ভালো লাগে, আর এতদিনে আমাদের দুজনের মধ্যে এক আজব কানেকশন তৈরি হয়েছে। এখন ডেলানের এইসব কথা শুনে ফারহানার অনেক ভালো লাগে, আর সে এই জব কন্টিনিউ করার সিদ্ধান্ত নেয়। এভাবে একদিন ফারহানার কথা বলার সময় ডেলান ফারহানার কথা জানতে পারে যে ফারহানা একজন মুসলিম মেয়ে। এতে ফারহানা কিছুটা চমকে যায়, কিন্তু এতদিন কথা বলার পর তাদের মধ্যে যে কানেকশন তৈরি হয়েছে তাতে নিজের রিলিজনের ব্যাপারে তো কথা বলাই যায়। এখন ওদের কথা বিবেক অনেক খেয়াল দিয়ে শুনতে থাকে, কারণ সে বুঝতে পারে ফারহানা আর ডেলানের মধ্যে কিছু তো চলছে। ডেলান ফারহানাকে বলে এখন তো রমজান মাস চলছে, তো রোজা রেখে তুমি এত কথা কিভাবে বলতে পারো। সে ফারহানাকে বিশ্রাম করতে বলে আর মিউজিক শোনায়। এরপর ডেলান ফারহানাকে বলে আমি তোমাকে একটা গিফট দিতে চাই। ফারহানা তাকে বলে আপনি কোনো অসহায়কে দিয়ে দেন, সেটাই আমার জন্য সবচেয়ে বড় গিফট হবে। তারপর ঘরে ফেরার সময় ফারহানা মেট্রো স্টেশনে এক ভিখারির কাছে ঈশা নাম লেখা একটা প্যাকেট দেখতে পায়। ফারহানা জানতে চাইলেই বুড়ো লোকটা বলে এটা আমাকে একটা লোক দিয়েছে, সে আমাকে ঈশা নামের একটা মেয়েকে দিতে বলেছে এবং সে আমাকে অনেক টাকাও দিয়েছে। তারপর ফারহানা যখন ওই গিফট খুলে দেখে তো সেখানে একটি মিউজিক ইনস্ট্রুমেন্ট ছিল, যেটা দেখার পর ফারহানা অনেক খুশি হয়। তবে পরদিন অফিসে যাওয়ার পর ফারহানার কাছে ডেলানের কল আসে না। এতে সে অস্থির হয়ে পড়ে আর ভাবে ডেলানের কিছু হয়নি তো। এরপর ফারহানার কাছে ভিন্ন ভিন্ন লোকেদের কল আসতে থাকে, যেগুলো সে কাট করে দেয়। ফারহানা 2 দিন অপেক্ষা করে, কিন্তু এখনো পর্যন্ত ডেলানের কল আসেনি। তাই সে সোফিয়ার সাথে গিয়ে নিজের জন্য একটি মোবাইল ফোন কিনে আনে। তারপর সোফিয়াকে নিজের আধার কার্ড দেয়, যেন সোফিয়া তার জন্য একটি সিম কার্ড কিনে আনে। এরপর ফারহানা নিউজ পেপারের হেডলাইনে দেখে এক মিউজিশিয়ান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আবার সে নাকি কোনো মেয়ের সাথে অনলাইনে চ্যাটিং করত। এই নিউজ দেখে ফারহানা ভাবে যে হয়তো এটা ডেলান। এই ব্যাপারে সে নিত্যকে শেয়ার করে। এরই মধ্যে হঠাৎ ফারহানার কাছে ডেলানের কল আসে। তারপর সে ফারহানার কাছে যোগাযোগ না করার জন্য সরি বলে। সে বলে তার ফোন নষ্ট হয়ে গিয়েছিল আর এই কারণেই কথা বলতে পারেনি। ফারহানা তাকে বলে আমি তো ভেবেছি আপনার কিছু হয়েছে, আর এই ঘটনায় এটা বুঝতে পেরেছি যে আমাদের লাইফ অনেক ছোট, যে কোনো সময় যা কিছু হতে পারে, তাই আমি আপনার সাথে দেখা করতে চাই। এসব শোনার পর ডেলান প্রথমে তাকে নিজের নাম বলে আর বলে আমি তোমার সাথে কাল ঈদের দিনে দেখা করতে চাই। এতে ফারহানাও রাজি হয়ে যায় আর বলে আমি তোমার জন্য কাল বিরিয়ানি নিয়ে আসবো। এখন ওদের আলোচনা শুনে বিবেক প্রথমে বসকে বলে দেওয়ার কথা ভাবে, কিন্তু তারপর সে নিজেকে থামায়, কারণ সেও ফারহানার মতো ওই লোকটাকে দেখতে চায়। পরের দিন ফারহানা অনেক খুশি মনে বিরিয়ানি রান্না করে, কিন্তু যখন বাইরে যাওয়ার সময় হয়ে যায় তখন সে ঘর থেকে বের হওয়ার সুযোগ পায় না। তবে সন্ধ্যায় ঘরের সব লোক ঘুরতে যাওয়ার প্ল্যান করে। ওই সময় ফারহানা অসুস্থ থাকার বাহানা করেই ঘরেই থেকে যায়। এরপর যখন সবাই চলে যায় ফারহানা বিরিয়ানি প্যাক করে ডেলানের সাথে দেখা করতে চলে যায়। রাস্তায় করিম ফারহানাকে কোথাও যেতে দেখে ফেলে। সে চুপচাপ ফারহানাকে ফলো করে। কিছুক্ষণ পর ফারহানা মেট্রো স্টেশনে পৌঁছায়। সেখানে বিবেকও ওয়েট করছিল। সেও ফারহানার মতো ডিলানকে দেখতে চায়। তখন ফারহানার কাছে নিত্যর কল আসে। নিত্য তাকে বলে যে সোফিয়া তার কোনো ক্লায়েন্টের সাথে বাইরে দেখা করত, আর ওই ক্লায়েন্ট সোফিয়াকে একটি হোটেলে নিয়ে যায়। সেখানে আরও অনেক লোকজন ছিল, তারাও সোফিয়ার সাথে এনজয় করতে চায়। আর তখন জড়াজড়ি করার সময় সোফিয়ার গলায় কোনো ধারালো জিনিস ঢুকে যায় এবং তার মৃত্যু হয়। আসলে মুভির শুরুতে যে মেয়েটাকে দেখানো হয়েছিল সেটা সোফিয়াই ছিল। এখন এই কথা শোনার পর ফারহানার পায়ের নিচে থেকে মাটি সরে যায়, আর সে ওই বিরিয়ানির প্যাকেট ওখানেই রেখে ঘরে ফিরে আসে, কারণ তার সাথেও সোফিয়ার মতো ঘটনা ঘটতে পারে। যখন সে ঘরে চলে আসে তখন দেখে তার ঘরে আগে থেকেই পুলিশ রয়েছে। তারা সোফিয়ার জন্য এসেছে, কারণ সোফিয়ার ব্যাগে তারা ফারহানার আধার কার্ড পেয়েছে, যেটা ফারহানা ফেরত নিতে ভুলে গিয়েছিল। পুলিশ ফারহানাকে জিজ্ঞাসাবাদ করার পর চলে যায়। তারপর ফারহানার ফোনের ব্যাপারে জেনে যাওয়ার পর এবং এই সব কিছু হওয়ার কারণে ফারহানার বাবা তার উপর অনেক রাগ করে। তবে করিম তার উপর কোনো কথা বলে না। পরের দিন যখন ফারহানা নিত্যকে কল করে কাজে আসবে না জানায়, তখন করিম তাকে বলে তুমি হঠাৎ কাজে যাওয়া বন্ধ করে দিলে লোকজন ভাববে হয়তো তুমি কিছু করেছো, তাই তোমাকে কাজে যাওয়া উচিত। তাই করিমের কথা মেনে ফারহানা আবারও অফিসে যায়।
ওখানে সোফিয়ার মৃত্যুর কারণে সব মেয়েদের এখানে নিয়ম ভালো করে আবারও জানিয়ে দেওয়া হয় এবং সকল মেয়েদেরকে সিকিউরিটি পারপাসে তাদেরকে একটা পেপার স্প্রে দেওয়া হয়। এরপর সবাই আবারও নিজের কাজে লেগে পড়ে। এরই মধ্যে ফারহানার কাছে ডিলানের কল আসে। তখন ফারহানা তার সাথে একদম প্রফেশনালভাবে কথা বলার চেষ্টা করে। ডিলান ফারহানাকে জিজ্ঞেস করে, কাল তুমি আমার সাথে দেখা করতে কেন আসোনি? ফারহানা তাকে উচ্চস্বরে বলেই, আমরা কখনোই দেখা করবো না, আর আজ থেকে আমি তোমার সাথে আগের মতো আর কথা বলবো না। এখানে আমি নিজের কাজ করতে আসি নাকি কোনো সম্পর্ক করতে আসি? ফারহানার এইসব কথা শুনে ডিলান কল কেটে দেয়। এরপর এর কয়েকদিন পর্যন্ত ডিলানের কোনো কল আসে না। তারপর একদিন ডিলানের কথা শুনে নিত্য ফারহানাকে বলেই, তার সব কথা না শুনে তার সাথে তোমার এরকম রাফলি কথা বলাটা ঠিক হয়নি। যদি আবারও কখনো তার কল আসে তাহলে তুমি তাকে সবকিছু ভালো করে বোঝাবে। এসব শোনার পর ফারহানা ডিলানকে সব সত্যি বলতে রাজি হয়ে যায়। তারপর যখন ডিলানের কল আসে, ফারহানা কিছু বলার আগে ডিলান তাকে বলে, তুমি ভেবেছো আমার সাথে কথা না বললেই আমি তোমার ব্যাপারে জানতে পারবো না? বিগত দিন যখন আমি তোমাকে ফোন করিনি ওই সময় আমি তোমাকে ফলো করেছি, তুমি আমাকে না করেছো তো এখন দেখো আমি তোমার সাথে কি করি। তারপর ডিলান ফারহানার আসল নাম ধরে ডাকি এবং তার অফিস থেকে ঘর পর্যন্ত ঠিকানাও বলে দেয়। সে বলে, আমি ততক্ষণ তোমাকে ফলো করতে থাকবো যতক্ষণ তুমি নিজেই আমার সাথে দেখা করতে না আসবে। ডিলানের এসব কথা শুনে ফারহানা অনেক ঘাবড়ে যায়। সে ভয়ে ভয়ে নিজের ঘরে আসে, কারণ তার মনে হচ্ছিল যে ডিলান তাকে ফলো করছে। ঘরে আসতেই ফারহানা দেখে এখানে ঈশা নামের একটি পার্সেল এসেছে। এটা থেকে করিম বলেই এখানে কোনো ঈশা থাকে না, তাই ওই পার্সেল রিটার্ন করে দেয়। পরের দিন অফিসে ফারহানাকে যখন আবার ডিলান কল করি তখন সে ডিলানকে বলি, তুমি যদি আমাকে ডিস্টার্ব করা বন্ধ না করো তাহলে পুলিশের কাছে কমপ্লেন করে দেবো। ডিলান বলে, তুমি সন্দেহ থেকে কমপ্লেন করবি, একটা জিনিস মনে রেখো, আমার কাছে তোমার সব কল রেকর্ড জমা আছে যা আমি তোমার হাজব্যান্ড ও পরিবারকে দেখাতে পারি। এখন এসব কথা শুনে ফারহানা একদমই বুঝতে পারছিল না যে সে এখন কি করবি। এবং যখন সে ঘরে যাচ্ছিল তখন দেখি কোনো কালো শার্ট পরা লোক তাকে ফলো করছে আর তার থেকে ফারহানা লুকানোর চেষ্টা করে। তখন ফারহানা দেখে যে ওই লোকটা আর অন্য কেউ নয় বরং তারই হাজব্যান্ড করিম। ঘরে এসে সে এ ব্যাপারে করিমকে জিজ্ঞেস করে আর বলি, যদি তোমার আমার উপর সন্দেহ থাকে তাহলে আমাকে জবে কেন পাঠিয়েছো? জবাবে করিম সেই বিরিয়ানির প্যাকেট দেখিয়ে বলে, ওই দিনও আমি তোমাকে ফলো করেছিলাম, তারপর আমি বুঝতে পারি যে তোমার কোনো বিপদ হয়েছে, তাই আমি তোমাকে ফলো করতাম যেন কেউ তোমার কোনো ক্ষতি করতে না পারে। এছাড়া তুমি আমাকে কিছু বলবে কি না সে ব্যাপারে আমি কিছু জানতে চাইবো না, তবে কাল থেকে অফিসে আমি তোমাকে নিয়ে যাব আর নিয়ে আসবো। এই কথা মেনে ফারহানা করিমের সাথে প্রতিদিন অফিসে যাওয়া আসা করত। অফিসে বিবেক জানতে পারে যে ডিলান ফারহানাকে কিভাবে টর্চার করছিল, তাই সে এমন কিছু সিস্টেম করে যে ডিলানের কল ফারহানাকে ছেড়ে বাকি সকল মেয়েদের কাছে আসে। এই কারণে ডিলান তো পুরোপুরি রেগে যায়। তাই সে পরের দিন এসে দেখে যে ফারহানা তার হাজব্যান্ডের সাথে অফিসে আসে। এরপর সে রেগে গিয়ে করিমের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। তারপর সে করিমের ফোন চুরি করে ফারহানাকে কল করে বলে, তোমার হাজব্যান্ডকে আমি শাস্তি দিয়েছি যেটা তোমার প্রাপ্য ছিল, তবে তুমি চিন্তা করো না, সে এখনো বেঁচে আছে আর এখন হসপিটালে আছে। এখন এসব কথা শোনার পর ফারহানা তাড়াতাড়ি হসপিটালে করিমকে দেখতে যায়। ওখানে আমরা দেখি যে করিমের পায়ে চোট লেগেছে আর সিরিয়াস কিছু হয়নি। তারপরের দিন ফারহানা ডিলানের সামনে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলে। সে ওই মিউজিক ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ওই দোকানে যায় যেখান থেকে ডিলান এটা কিনেছিল। ওখান থেকে ফারহানা ডিলানের ক্রেডিট কার্ডের ব্যাপারে জানতে পারি, যেটা কিনা সেই ব্যাংকে ছিল যেখানে ফারহানা প্রথমে কাজ করত। তারপর ওখানকার টেকনিশিয়ানের মাধ্যমে ফারহানা ডিলানের ফোন নাম্বার আর অ্যাড্রেস পেয়ে যায়। তাছাড়া ফারহানা এটাও জানতে পারে যে ডিলান এখন একটা শপেই তার কার্ড ইউজ করে শপিং করছে। এরপর সাথে সাথে ওখানে পৌঁছে ফারহানা ডিলানকে খুঁজে বের করে। তখন নিত্য অফিস থেকে কল করে ফারহানাকে ডিলানকে চিনতে হেল্প করে। তারপর ফারহানা নিজের মুখ ঢেকে ডিলানের ফোন চুরি করার প্ল্যান করে, কারণ ওই ফোনেই তার ও ডিলানের সকল কথার রেকর্ড আছে। কিন্তু ফোন চুরি করার আগেই ডিলান তাকে চিনে ফেলে এবং তার হাত ধরে ফেলে। তখন ফারহানা তার চোখে পেপার স্প্রে মেরে ফোন নিয়ে পালিয়ে যায়। তারপর ওই ফোনের লক খুলতে একটা দোকানে যায়। ফোনের লক খোলার পর ফারহানা ওই ফোনে কিছুই পায় না, কারণ আগে থেকে ডিলান এই ফোনের সব ডাটা অন্য কোথাও ট্রান্সফার করে নিয়েছে। এখন এসব থেকে ফারহানা একদম ভেঙে পড়ে, কারণ ডিলান তাকে বলে সেসব কল রেকর্ড ফারহানার হাজব্যান্ডকে সেন্ড করে দিবি। এই ব্যাপারটা নিয়ে ডিলান কন্টিনিউ রাতেও ফারহানাকে টর্চার করতে থাকে। এতে সে অনেক বেশি ঘাবড়ে যায়। এমনকি সে যখন করিমের কাছে যায় তখন তার হাত কাঁপতে থাকে আর চায়ের কাপ পড়ে যায়। পরের সিনে আমরা ফারহানাকে আবারও অফিসে যেতে দেখি। সে এইবার ডিলানকে বলে, আমি এখনই তোমার সাথে দেখা করতে তোমার ঘরে আসছি। এই কথা শুনে ডিলান অনেক খুশি হয়। এই সময় আমাদেরকে দেখানো হয় যে যখন ডিলান ঈদের দিনে ফারহানার সাথে দেখা করতে আসি ওই সময় সে পেছন থেকে একটি মেয়েকে ফারহানা ভেবে টাচ করে, কিন্তু তখন ওই মেয়েটি ডিলানকে থাপ্পড় মেরে দেয়। এই কারণে ওখানে সব লোক ডিলানকে আজব নজরে দেখছিল। ডিলান ওখানে অনেক অপমান বোধ করে। তারপরও সে ফারহানার সাথে দেখা করতে চায়, কিন্তু সে আসেনি। তারপরের দিন থেকে ফারহানা ও ডিলানের সাথে ঠিকমতো কথা বলা বন্ধ করে দেয়। তাই ডিলান এখন এইসবের প্রতিশোধ নিতে চায়। এরপর ফারহানা ডিলানের ঘরে চলে আসি। ওই সময় ডিলান করিমকে কল করে বলে, তোমার ওয়াইফ আমার পেছনে পড়ে আছে আর সে এখন আমার ঘরেই আছে, আমি লোকেশন পাঠাচ্ছি, তুমি এসে তাকে নিয়ে যাও। এরপর ডিলান ফারহানার সামনে এসে বলে, আমি তোমাকে পছন্দ করি, আমি আমাদের সাক্ষাতের জন্য সবকিছু প্ল্যান করেছিলাম।
এরই মধ্যে ওখানে করিম চলে আসি, যে কিনা ওখানে ফারহানাকে দেখে একদমই অবাক হয় না, কারণ গত রাতেই ফারহানার হাত থেকে চায়ের কাপ পড়ে যাওয়ার পর ফারহানা করিমকে সবকিছু বলে দেয়। এখানে করিমও রাগ করেনি আর নিজের ওয়াইফের যন্ত্রণা বুঝতে পারে। এরপর সে ফারহানাকে তার পরিচিত এক লেডি পুলিশের কাছে নিয়ে যায়, আর সেখানেই তারা প্ল্যানিং করে যে কাল ফারহানা ডেলানের সাথে দেখা করতে যাবে। ফারহানা অপমান হিসেবে বিবেকের থেকে ওই রেকর্ডিং পুলিশকে দিয়ে দেয়। তারপর পুলিশ করিমের সাথে এসে ডেলানকে হাতে নাতে অ্যারেস্ট করে। ফারহানা ডেলানকে বলে, তুমি একটা সাইকো, আর তুমি নিজেকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারো না। তো বন্ধুরা, এই কাহিনীর সাথে এটাই বোঝানো হয়েছে যে কোনো মেয়ের পক্ষে এরকম অজানা লোককে বিশ্বাস করা কতটা বোকামি হতে পারে, কারণ প্রায়শই আজকাল মেয়েরা অনলাইনের প্রতারণার শিকার হচ্ছে, এবং এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভির গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।